বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের শাহাদাতে ৪৪ বছর। গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত বলেছেন খালেদা জিয়া। নির্বাচন বিলম্বে প্রশ্ন তারেক রহমানের। শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়, জাপানে নিক্কেই সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইশরাকের শপথে ইসিকে সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ আপিল বিভাগের। সরকারকে আদালত অবমাননায় শামিল না হবার আহ্বান। নিম্নচাপের প্রভাবে অঝোর বৃষ্টি চলতে পারে আর দু একদিন। রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধতা, পার্বত্যাঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিস্তারিত। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে এক ব্যর্থ অভ্যুত্থানে চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হন তিনি। শহীদ জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে বলে মনে করেন তার মুক্তিযুদ্ধকালীন সহকর্মী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তার মতে, যে সততা আর দেশপ্রেমের কারণে জিয়া জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন, সেটিকে অবলম্বন করে এগিয়ে যেতে হবে বিএনপিকে। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর নিভৃত পল্লী বাগবাড়িতে। ৭১-এ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীর উত্তম খেতাব। ১৯৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। আমাদের ভুলে গেলে চলবে না যে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালে। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান ১৯৭৯ সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে দলটি এ পর্যন্ত ৪ বার নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনা করেছে। ১৯ দফা কর্মসূচি দিয়ে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিকে এগিয়ে নেওয়ার এক নতুন অভিযাত্রার সূচনা করেন তিনি। দরিদ্রতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। মাত্র ৪ বছরের শাসনামলেই কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ দেশের স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। সবচেয়ে প্রথমে খাদ্যের চাহিদা মেটাতে হবে আমাদেরকে। চাহিদা মিটিয়ে আপনাদেরকে এই গ্রামের থেকে রপ্তানি করতে হবে অন্য জায়গায়। ১৯৮১ সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন জিয়াউর রহমান। মৃত্যুর এত বছর পরও বিএনপি নেতাকর্মী, সমর্থক সহ অগণিত মানুষের স্মৃতিতে ভাস্বর হয়ে আছেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণপুরুষ জিয়াউর রহমান। বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের মতে, নানা অপপ্রচার চালিয়েও ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি বাংলাদেশি জাতীয়তাবাদের এই প্রাণপুরুষকে। বর্বর পাক বাহিনী যখন বাংলাদেশের মানুষের উপরে ভয়ঙ্কর সব মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল, সে সময় তৎকালীন আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে পাশের দেশে পালিয়ে গিয়েছেন এবং যেই স্বাধীনতা ঘোষণা তাদের দেওয়ার কথা ছিল, তাদের দেওয়া উচিত ছিল, সেটি দিতে তারা ব্যর্থ হয়েছেন। তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন ২৬শে মার্চ তারিখে এবং পুরো দেশের ছাত্র জনতা, সৈনিক সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য। জেড ফোর্স রণাঙ্গনে ইতিহাস সৃষ্টি করেছে। সবচাইতে বেশি সাহসিকতা পদক জেড ফোর্স অর্জন করেছে। আমাদের শহীদের সংখ্যাও সর্বাধিক। জিয়াউর রহমান অত্যন্ত দক্ষ কমান্ডার ছিলেন। সাহসের সাথে তিনি জেড ফোর্সকে পরিচালনা করেছেন, যে জন্য আওয়ামী লীগ তার চরিত্র হননে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগের প্রচারণা হালে পানি পায়নি। জনগণ জিয়াকে তাদের হৃদয়ের অন্তঃস্থলে স্থান দিয়েছে অত্যন্ত সম্মানজনক অবস্থানে। তার মতে, চেপে বসা ফ্যাসিবাদের ৫ আগস্টে পতনের পর জিয়ার আদর্শ আরও প্রাসঙ্গিক রাষ্ট্রীয় জীবনে। জিয়াউর রহমানের প্রদর্শিত আদর্শের পথেই আমাদেরকে চলতে হবে। তিনি সততা এবং দেশপ্রেমের যে আদর্শ জনগণের সামনে উপস্থাপন করেছেন, বিএনপিকে
যদি প্রাসঙ্গিক থাকতে হয় তাহলে তার সেই চেতনাকে ধারণ করে সততা এবং দেশপ্রেম তার সততা এবং দেশপ্রেমের আদর্শকে শিরোধার্য করে আগে অগ্রসর হতে হবে বিএনপিকে, এবং এটি সবসময় সবার উপরে অগ্রাধিকার দিতে হবে জিয়াউর রহমানের আদর্শের বাস্তবায়ন। জিয়াউর রহমানের আদর্শ পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দল আর দেশকে সামনের দিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন এই বীর মুক্তিযোদ্ধা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন, সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। শিগগিরই জনগণ বাংলাদেশের গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা দেখতে পাবে, এটি হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীর অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় তিনি এসব কথা বলেন। বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, বরং সমগ্র দেশই হয়ে উঠে পড়েছিল বেদনার্ত ও অভিভাবকহীন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্মের সাথে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সাথে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন। সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার 10 মাসেও নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তিনি জানান, জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধিতে ব্যর্থ হয়েছে এই সরকার। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, শহীদ জিয়া গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলেন, তিনি দলের চেয়ে দেশের হয়ে উঠতে পেরেছিলেন। স্বাধীনতার পর খুন, গুম, হত্যা, সন্ত্রাসের কারণে দেশ পথ হারিয়েছিল, মানুষ হাতে তুলে নিয়েছিল অস্ত্র। কিন্তু শহীদ জিয়ার রাষ্ট্র পরিচালনার সময় মানুষ অস্ত্র ছেড়ে কোদাল হাতে নিয়ে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করেন বলে উল্লেখ করেন তারেক রহমান। হঠাৎ করেই কিন্তু স্বাধীনতার ঘোষণা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার প্রধানের আকাঙ্ক্ষার চেয়ে সরকার পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই সরকার হয়তো বৈধ, তবে এই সরকার কোনোভাবেই কিন্তু জবাবদিহিমূলক নয় এবং জনগণের কাছে এই সরকারের জবাবদিহি করার কোনো সুযোগও নেই। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণেই আমরা যদি খেয়াল করি, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। বিভিন্ন সেক্টরে
এ ধরনের অস্থিরতা বিরাজ করছে। জনগণ তাদের সমস্যা সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার বা বলার কোনো সুযোগ তারা পাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ না থাকায় তাদের দুঃখ দুর্দশা বুঝতে পারছে না বলে মন্তব্য করেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। সংস্কার নিয়ে কোনো দলের আপত্তি না থাকলেও এ নিয়ে অহেতুক সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আবারও নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই ভিতর সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই। তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। শহীদ জিয়ার জীবনাদর্শ মেনে চলতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেন তারেক রহমান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে দলটির নীতি নির্ধারকরা অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কারের আগে উপদেষ্টা পরিষদে সংস্কার দরকার। বলেন, অন্তর্বর্তী সরকার গণতন্ত্র চায় না, তারা নির্বাচনের কথা বলে না। আর বিএনপি ৩১ দফা সংস্কারের মধ্য দিয়ে মর্যাদাপূর্ণ দেশ গড়তে কাজ করছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্যরা। চ্যারিটি বিগিনস এট হোম। আমরা বলেছি আপনি আপনার উপদেষ্টা পরিষদের সংস্কার করুন। আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দুইজন ছাত্র উপদেষ্টা বসে আছে, তারা একটা দলের। আরেকজন উপদেষ্টা বসে আছে, বিদেশ ভ্রমণ করেছে ২০ বছর, এখন বাংলাদেশকে উদ্ধার করতে এসছেন। তার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি তার কি পরিকল্পনা নিয়ে এসছেন জানি না, আল্লাহ মালুম। ৫৩ বছর পরেও আজকেও দেশে গণতন্ত্র নাই। সেনাবাহিনী প্রধান বলেছেন ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে। সামরিক বাহিনীর প্রধান চায় নির্বাচন। আর যারা এখানে ক্ষমতায় আসেন সিভিল সরকার, একটি তত্ত্বাবধায়ক সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা গণতন্ত্র দিতে চায় না, তারা নির্বাচনের কথা বলে না। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করে জনগণের নির্বাচিত সরকার এবং সেই সরকারের মাধ্যমে এখানে ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করে একটি মর্যাদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা অগ্রসর হচ্ছি। একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার জাপানে নিক্কেই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। বিচার সংস্কার এবং নির্বাচন তিনটি এই সরকারের প্রধান কাজ উল্লেখ করে ডক্টর ইউনূস জানান, তিনি কোনো রাজনীতিবিদ নন, তার কোনো রাজনৈতিক অভিলাষও নেই। নির্বাচিত প্রতিনিধির কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান। বাংলাদেশে শুধু একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে বলে দাবি করে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে, আর ভালোভাবে সংস্কার করতে হলে ডিসেম্বরের পর আরও ৬ মাস সময় লাগবে।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এমন পর্যবেক্ষণ সহ এ বিষয়ে করা আবেদন নিষ্পত্তি করেছে আপিল বিভাগ। এ ধরনের সিদ্ধান্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের ভাবমূর্তি নির্মাণ করবে বলেও মন্তব্য আদালতের রায়ের পর ইশরাক হোসেনের আইনজীবী জানান, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপন বহাল থাকায় তার শপথের উদ্যোগ নিতে হবেই সংশ্লিষ্টদের। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। 2020 সালের 1 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফলে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফলাফল বাতিল চেয়ে একই বছরের 3রা মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। গেল 27 মার্চ রায় দেয় নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ে ফজলে নূর তাপসকে নির্বাচিত করে দেয়া ঘোষণা বাতিল করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ঘোষণা করা হয়। 27 এপ্রিল এ বিষয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইশরাক হোসেনকে শপথ না পড়াতে এক ব্যক্তির করা রিট গত 22 মে খারিজ করে দেয় হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী। বৃহস্পতিবার শুনানি শেষে পর্যবেক্ষণ সহ আবেদনটি নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ। পর্যবেক্ষণে বলা হয়, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কোর্ট একটা অবজারভেশন দিয়েছে যে নির্বাচন কমিশন স্বাধীন, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তারাই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, যাদের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। আপনারা জানেন নির্বাচন কমিশন অলরেডি আগের চিঠিতে বলেছে যেহেতু উই আর নট দ্য কন্টেস্টিং পার্টি, অর্থাৎ প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেয় ইলেকশন কমিশন, তারা কোর্টের আদেশ অনুযায়ী গেজেট প্রকাশ করেছে। ইলেকশন কমিশন ক্যান নট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন, অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সুযোগ নাই। সুতরাং তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় নিয়ে কথা বলেন রিটকারীর আইনজীবী। হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের দুইটা জাজমেন্ট এক করে পড়লে এটাই দাঁড়ায় যে ইলেকশন কমিশনকে আপিল করবার জন্য ওনারা বলছেন, যেহেতু ইলেকশন কমিশন এতদিন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তবে নির্বাচন কমিশনের আইনজীবী বলছেন, ইশরাক হোসেনকে নির্বাচিত ঘোষণা করে দেয়া গেজেট স্থগিত বা বাতিল না করায় সেই সিদ্ধান্ত বহাল থাকবে। এই যে গেজেটটা যেটি নির্বাচন কমিশন প্রকাশ করেছেন, এই জিনিসটা আপাতত দেখা যাচ্ছে এই গেজেটটা বহাল রয়ে গেছে। ইলেকশন কমিশন যে গেজেট করেছেন এটা ইলিগাল করেছেন, এই মর্মে কোনো সিদ্ধান্ত আপিল বিভাগ থেকে প্রকাশ্যে আসেন নাই। এখন পরিপূর্ণ জাজমেন্ট পাওয়ার দেখা যাবে যে আর বাকি কি অবজারভেশন দিয়ে নিষ্পত্তি করেছেন। ইলেকশন কমিশন তার গেজেট পরিবর্তন করার সুযোগ নেই। বিষয়টিকে ইসির জন্য এসিড টেস্ট বলেও উল্লেখ করেছে সর্বোচ্চ আদালত। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। আদালতের আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে দাবি করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, আপিল বিভাগের নির্দেশনার পরও মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে তা হবে আদালত অবমাননার শামিল। একজন মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দিতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকার আগামীতে 300 সংসদ সদস্যের শপথ কিভাবে পড়াবেন, এমন প্রশ্নও তোলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টানা আন্দোলন। তুমুল বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল থেকে নগর ভবনে জড়ো হন ঢাকাবাসী ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। আপিল বিভাগের আদেশের পর নগর ভবনে যান ইশরাক হোসেন। নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। পরে ইশরাক হোসেন সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরেও মেয়রের শপথ নিয়ে টালবাহানা চলছে। আপিল বিভাগের রায় মেনে না নিলে তা আদালত অবমাননার শামিল বলেও মন্তব্য করেন তিনি। তারা যদি অনতি বিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পদক্ষেপ না নেয়, তাহলে এটাই প্রতীয়মান হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার শামিল হচ্ছেন। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। একটি সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে সরকার নিজের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে অভিযোগ তুলে মেয়র পদে দ্রুত শপথের ব্যবস্থার আহ্বান জানান ইশরাক হোসেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে তার নিরপেক্ষতা হারিয়েছে সেটিকে পুঁজি করে, সেটিকে মাথায় নিয়ে, সেটিকে জনগণের কাছে নিয়ে আমরা আমাদের আন্দোলনকে আরো চূড়ান্ত করার লক্ষ্যে বেগবান করব।
এবং আগামী জাতীয় নির্বাচনের আগে যাতে একটি সম্পূর্ণ নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হয়, যার অধীনে জনগণ ভোট দিতে পারবে, যেই ভোট দানের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 14 দিন ধরে নগর ভবনের প্রত্যেকটি ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে কর্মকর্তা কর্মচারীরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে দমকা হাওয়ার সঙ্গে ঝরেছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এতে পানি জমে কোথাও কোথাও সৃষ্টি হয় জলাবদ্ধতা। বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় দু একদিন ঢাকা সহ সারা দেশে ভারী থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নৌ বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ভারী বৃষ্টির কারণে পার্বত্যাঞ্চলে রয়েছে পাহাড় ধসের আশঙ্কা, তবে ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা নেই। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ একটি স্বীকৃত এবং গ্রহণযোগ্য নাম। উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখেছে তারা, বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান এমন কথা বলেন। এ সময় ভিডিও কনফারেন্সে বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শান্তিরক্ষীদের যুগোপযোগী প্রশিক্ষণে গুরুত্ব তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। উপস্থিত ছিলেন 3 বাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক সহ সামরিক বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনাবাহিনী প্রধান জানান, বিভিন্ন দেশের সামাজিক ও সামরিক খাতে অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। যারা সংস্কার ও বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের শক্তভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানী মোহাম্মদপুরে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন তিনি বলেন, নির্বাচন না পিছিয়েও জুলাই হত্যার বিচার এবং সংস্কার করা সম্ভব। সরকারের কাছে যে গতিতে কাজ আশা করা হয়েছিল সেই গতি পাওয়া যায়নি বলে মন্তব্য তার। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের কাছে নয়, শুধুমাত্র জুলাই অভ্যুত্থানের হতাহতদের পরিবারের কাছে দায়বদ্ধ বলেও মন্তব্য করেছেন এনসিপির এই নেতা। জানান, দ্রুত সময়ের মধ্যে কিভাবে বিচার সম্পন্ন করা যায় তার পরিকল্পনা পেশ করা হচ্ছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত লড়াই শেষ হবে না বলেও জানিয়েছেন নাহিদ ইসলাম। খসড়া টেলিযোগাযোগ নীতিমালা 2025 অনুযায়ী ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স লাইসেন্স বাতিল হলে 300 কোটি টাকা রাজস্ব হারাবে সরকার। রাজধানী রাওয়া কমপ্লেক্সে এক কর্মশালায় এসব কথা জানান আইসিএক্স খাত ব্যবসায়ীরা। টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ টিআরএনবির কর্মশালা শেষে ব্রিফিংয়ে অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটর্স অব বাংলাদেশের কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খুরশিদ আলম জানান, আইসিএক্স বাতিল হলে টেলিযোগাযোগ খাতে বৈষম্য এবং ভারসাম্যহীনতা, মধ্যসারির দেশীয় কোম্পানির বিলুপ্তি, কর্মসংস্থান সংকট এবং সার্বিক জবাবদিহিতার অভাবে দেশের নিরাপত্তা ও স্বার্থবিরোধী কার্যক্রম বাড়তে পারে। জাতীয় এবং আন্তর্জাতিক এসএমএস আইসিএক্স এর মাধ্যমে পরিচালিত হলে বছরে 85 কোটি টাকা রাজস্ব পাবে সরকার। লাইসেন্স বাতিল হলে আইসিএক্স অপারেটরদের 25টি কোম্পানির 700 ইঞ্জিনিয়ারের চাকরি হুমকির মুখে পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। এ সময় নীতিমালায় প্রয়োজনীয় মতামত এবং সংশোধনের সুপারিশ করেছেন এআইওবি এর ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান। তারপর ফলে কি হবে, আমাদের যারা দেশীয় উদ্যোক্তা রয়েছে, দেশীয় ইঞ্জিনিয়ার্সরা রয়েছে, দেশীয় সম্পদ যেটা রয়েছে সেটা চলে যাবে। আমাদের বহুজাতিক কোম্পানির পরিবর্তে আমরা দেশীয় যে কোম্পানি উদ্যোক্তা যারা আছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য যে আইএলডিটিএস পলিসি করা হয়েছিল সেটা যেন বহাল থাকে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের শাহাদাতের 44 বছর। গণতন্ত্র পদে পদে বাধাগ্রস্ত বলেছেন বেগম জিয়া। নির্বাচন বিলম্বে প্রশ্ন তারেক রহমানের। শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায়, জাপানে নিক্কেই সম্মেলনে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইশরাকের শপথে ইসিকে সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ আপিল বিভাগের। সরকারকে আদালত অবমাননায় শামিল না হবার আহ্বান।
নিম্নচাপের প্রভাবে অঝোর বৃষ্টি চলতে পারার আরও 2-1 দিন। রাজধানীর কোথাও কোথাও জলাবদ্ধতা, পার্বত্যাঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews, সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।